আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা গড় এই টপিকসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তাই আশা করি আজকের এই পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে এই যে গড় যে শব্দটা, গড় কি, গড় কাকে বলে সেটা আমরা আগে জানবো। গড় হচ্ছে কয়েকটা রাশি আমাদের সামনে দেওয়া থাকবে, রাশি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলোকেই রাশি বলা হয়। একটা অঙ্ক করার জন্য আমাদের সামনে কিছু সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাগুলোকেই রাশি বলা হয়। গড় কিভাবে বের করে কাকে বলে? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যেই মান পাওয়া যায় তাকে গড় বলে। আবারও বলি, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। আমরা এই কথাটা এখানে লিখে ফেলবো, হুবহু এই কথাটাই। তাহলে আমরা এখানের মধ্যে এই কথাটা লিখে ফেললাম, সম্পূর্ণ কথাটা লিখলাম। গড় কাকে বলে? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। এই যে গড় কাকে বলে এটাই আমরা লিখে দিব, গড় কাকে বলে এটাই লিখে দিব। এখন এই যে গড় কাকে বলে, এই কাকে বলের মধ্য থেকেই গড়ের সূত্রটা পাওয়া যায়। কি বলা হয়েছে? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। কীরকম সেটা? যেমন আমরা যদি সংখ্যা লিখি, একটা সংখ্যা হচ্ছে 5, একটা সংখ্যা হচ্ছে 10, একটা সংখ্যা হচ্ছে 15। তিনটা সংখ্যা লিখলাম। কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা, 5, 10, 15, তিনটা সংখ্যা। এই যে তিনটা সংখ্যা, এখন আমরা এই তিনটা সংখ্যার গড় জানতে চাই। কি জানতে চাই? গড়, এই তিনটা সংখ্যার গড়। তাহলে গড় কিভাবে বের করব? সেটা হচ্ছে গড় নির্ণয়ের যে সূত্রটা, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, রাশিগুলোর যোগফল বের করি। এখানে 5 যোগ এখানে 10 যোগ এখানে 15। 5 আর 10 যোগ করলে 15, 15 আর 15 যোগ করলে 30। রাশিগুলোর যোগফল কত বের হইল? 30। রাশিগুলোর যোগফল 30। আমরা লিখব যে অতএব গড় সমান রাশিগুলোর যোগফল, তাকে ভাগ করব রাশিগুলোর সংখ্যা দ্বারা। এবার পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব, রাশিগুলোর যোগফল, এই যে এখানে যে রাশিগুলো তাদের যোগফল কত বের হয়েছে? 30। আমরা লিখব 30। এইবার হচ্ছে মেইন কথাটা, রাশিগুলোর সংখ্যা, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? রাশিগুলোর সংখ্যা বলতে বোঝানো হচ্ছে এখানে কয়টা রাশি আছে। আমরা দেখতেছি 1, 2, 3, এখানে 3টা রাশি আছে। কয়টা রাশি? 3টা রাশি। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। অর্থাৎ প্রথমত যেই রাশিগুলো দেওয়া আছে, মনে রাখতে হবে এক একটা সংখ্যা কি রাশি বলা হয়, রাশি। তো যে রাশিগুলো দেওয়া আছে তাদেরকে আমরা যোগ করব। 5, 10, 15 যোগ করলে 30। রাশিগুলোর যোগফল 30। এরপরে যে কাজটা করবো, এখানে রাশি আছে কয়টা? এখানে রাশি আছে 1, 2, 3, 3টা রাশি। আমরা বলবো রাশিগুলোর সংখ্যা 3। অর্থাৎ যতটা রাশি সেটাই হচ্ছে রাশিগুলোর সংখ্যা। কেউ ভাবে না রাশিগুলোর সংখ্যা বলতে মনে হয় 5 দিয়ে ভাগ করতে বলছে, 10 দিয়ে ভাগ করতে বলছে, না। এখানে কয়টা রাশি আছে? 3টা। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। 30কে 3 দিয়ে ভাগ করলে হয় 10। 5, 10, 15, এই 3টা সংখ্যার গড় বের হয়েছে 15। এই 3টা সংখ্যার গড় কত? 10। এই 3টা সংখ্যার গড় কত বের হইল? 10 বের হইল। তো এখন এই গড় তো কাকে বলে সেটা বুঝলাম, কিন্তু বাস্তবিক অর্থে গড় জিনিসটা আসলে কি? গড় বলতে জিনিসটা, এই যে গড় যে 10 বের হইল না, এটা বলতে বোঝানো হয় এই 5, এটা আর 5 থাকবে না, এটা এখন 10 হয়ে যাবে। 10, 10ই থাকবে। 15, না, এটাও 10 হয়ে যাবে। অর্থাৎ গড় বলতে সবাইকে সমান বানানো হয়ে যাবে। সবাইকে কি হয়ে যাবে? সমান বানানো হয়ে যাবে। কেউ কম, কেউ বেশি। আমরা যে গড়টা বের করি এখানের সংখ্যাগুলো কিন্তু কোনোটা কম, কোনোটা বেশি, কোনোটা ছোট, কোনোটা বড়, এভাবেই থাকবে। এবং এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা বড়। কিন্তু যে ফলাফলটা, এইটা দ্বারা বোঝানো হয় যে ওখানে সবাই সমান। গড়ের যে ফলাফলটা বের হয়েছে, বুঝতে হবে যে এটাই সবার জন্য। তাহলে এই যে 10, এটাই 5-এর জন্য 10, 10-এর জন্য 10, 15-এর জন্য, অর্থাৎ 10, 10, 10। দেখেন 3টা যোগ করলে কিন্তু 30ই হবে। 10, 10, 10 যোগ করলে 30ই হবে। তাহলে গড় বলতে এখানে সবাইকে সমান বানায় ফেলা।
5, 10, 15 তিনটা 3 রকম না, এদেরকে সমান বানায় ফেলবো। তাহলে গড় বের করার সূত্র এটা একদম সহজ। গড়ের চ্যাপ্টারটাই হচ্ছে সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। যেই চ্যাপ্টারগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে গড়ের চ্যাপ্টারটা। একটাই সূত্র, এই সূত্রকে একটুখানি উঠানামা করে আমরা সামনের দিকে যেই অঙ্কগুলো করবো ওখানে আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। একটু এদিক সেদিক মানে উপরেরটা নিচে, নিচেরটা পাশে, ডান পাশে গুণ, এভাবে করে ফলাফল বের করে যায়। সূত্র একটাই, এটাই একটাই সূত্র। কিন্তু কখনো আমরা গুণ করব, কখনো ভাগ করব, এভাবে করে আমাদের ফলাফলগুলো বের হয়ে যাবে। তাহলে গড় নির্ণয়ের সূত্র কি? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল বলতে যেই রাশিগুলো আছে তাদেরকে যোগ করব, লিখব। রাশিগুলোর সংখ্যা বলতে কয়টা রাশি আছে, রাশির সংখ্যা কয়টা রাশি, 3টা, 3, 5টা রাশি 5, 20টা রাশি তাহলে 20, এভাবে করে যেটা বের হবে সেটাই হচ্ছে গড়। গড় কাকে বলে? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। গড় নির্ণয়ের একটি সূত্র রয়েছে, এটাই হচ্ছে সেই সূত্রটি। তো এই যে সূত্রের মাধ্যমে যে আমরা অঙ্কটা করলাম, মাত্র তো 3টা সংখ্যা নিলাম, আরেকটা একটু সমাধান করি, আরও কয়েকটা সংখ্যা লিখি। যেমন আমরা লিখি এমনি যে কোনো সংখ্যা লিখি, আমরা লিখলাম 3, 7, লিখলাম 10, 3, 7, 10, লিখলাম 15, লিখলাম 20, কত হয় দেখি, তারপরে মিলাবো একটুখানি, যোগ করি এদেরকে। 3 যোগ 7 যোগ 10 যোগ 15 যোগ 20, তাহলে কত হয়? 3 আর 7, 10, 20, 35, 35 আর 20 কত? 35 আর 20, 55, 55, তাহলে এই যেখানে 55 হয়েছে, সংখ্যা কয়টা? 5টা। এবার আমরা এখানে লিখি গড় সমান, আমি কিন্তু এমনি সংখ্যা লিখছি, উল্টাপাল্টা সংখ্যা লিখছি। গড় বের করার যে সূত্র, এই আপনি চাইলে সূত্রটা লিখে তারপর অঙ্ক আরম্ভ করতে পারেন, আবার চাইলে সূত্রটা না লিখে সরাসরি আপনি অঙ্কটা আরম্ভ করতে পারেন। তবে সূত্রটা লিখে নেওয়াটা উত্তম হয়, ভালো হয়। তো আমরা লিখি রাশিগুলোর যোগফল রাশিগুলোর সংখ্যা, এই যে সূত্রটা আমরা লিখলাম। এবার রাশিগুলোর যোগফল লিখতে হবে। এখানে রাশিগুলোর যোগফল কত বের হয়েছে? 3 আর 7, 10, 20, 20 আর 15, 35, 35 আর 20 হচ্ছে 55, যোগফল 55 বের হয়েছে। যোগফল 55 লিখে দিই। রাশিগুলোর সংখ্যা, কয়টা রাশি আছে? 1, 2, 3, 4, 5, 5টা রাশি আছে। 55কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 11 হয়। 5, 11, 55, 5, 11, 55। আমরা বলতে পারি এই সবগুলো সংখ্যার গড় বের হয়েছে 11। এই সবগুলো সংখ্যার গড় কত? 11। তার মানে 3 না এটাও 11 হয়ে যাবে, 7 এটাও 11 হয়ে যাবে, 20 এটাও 11 হয়ে যাবে। অর্থাৎ গড় মানে সবাইকে সমান বানায় ফেলা। তাহলে সবাইকে যদি আমি সমান বানাই তাহলে সেটা 11 হবে। তো আমরা এখানে মধ্যে যে সংখ্যাগুলো বের দেওয়া আমরা লিখলাম, তাদের গড় হচ্ছে 11। আমরা এখন এই সূত্র ব্যবহার করে আমাদের মূল অঙ্কের সমাধান করা শুরু করে দিব। তো আমরা এখন এখানের মধ্যে এই যে অঙ্কগুলো লিখলাম, সবার প্রথমে কি লেখা আছে? গড় নির্ণয় করো। আমরা এইমাত্র সূত্রটা শিখলাম, গড় নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। 4টা অঙ্ক দেওয়া আছে। প্রথম যে অঙ্কটা 1 নাম্বার, আমরা এখন তার সমাধানটা আগে শুরু করে দিই। তো গড় নির্ণয় করতে গেলে সর্বপ্রথম কি করা লাগে? রাশিগুলোর যোগফল নির্ণয় করা লাগে। আমরা লিখব রাশিগুলোর যোগফল সমান 8 যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10। আমি এইদিকে যাচ্ছি না এই কারণে যে এইদিকে আমরা আরও একটা অঙ্ক করার চেষ্টা করবো, এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখতেছি, এখানের মধ্যেই করি। তো এই যে সবগুলো সংখ্যা 1 নম্বরে যে অঙ্কগুলো আছে সবগুলো সংখ্যা আমরা এখানে লিখলাম, তাদেরকে যোগ করব, দেখব ফলাফলটা কত বের হয়। তো আমরা এখন দেখতেছি 0, 9, 9, 9 আর 7 কত হয়? 9 আর 7 হচ্ছে 16, 16 আর 3 হচ্ছে 19, 19 আর 0 19, 19 আর 8 কত? 19 আর 8 হচ্ছে 27, 27-এর 7, হাতে আছে 2, 2 আর 1 3, 3, 3, 3, 4, 5, আর কোনো কিছু নেই 5। তাহলে লিখলাম রাশিগুলোর যোগফল 57। তাহলে 1 নম্বর প্রশ্নে যে সংখ্যাগুলো আছে তাদেরকে যদি যোগ করি তাহলে যোগফল বের হয় 57। এবার আমরা লিখব রাশিগুলোর সংখ্যা। তার মানে কি? এখানে কয়টা রাশি আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা রাশি আছে। আমরা এখন লিখব অতএব গড় সমান
সূত্রটা লিখে ফেলবো, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। পরবর্তী লাইনে গিয়ে আমরা শুধু মানটা বসাবো, আর কিছুই করা লাগবে না। রাশিগুলোর যোগফল ইতিমধ্যে বের করা হয়ে গেছে 57, রাশিগুলোর সংখ্যা হচ্ছে 6টা। তো এখন এই 6 57-র মধ্যে কয়বার যায়? 57কে ভাগ করা লাগবে, যে এই দাগটা মানে কিন্তু ভাগ, 57কে ভাগ করা লাগবে 6 দ্বারা। তো আমরা এটাকে একটু পাশে রাফ করতে পারি, একটু দেখতে পারি যে কত হয়, এবং রাফ করে দেওয়াটা খুবই ভালো। 6 57-র মধ্যে কয়বার? 6 5-এর মধ্যে যায় না, তো 57-র মধ্যে কয়বার যায়? 6 নং 54, 6 10-এর 60। তো যদি 10 বার নিই, 6 10-এর 60, তো 10 বার নিলে এটা 60 হয়ে যাবে, আছে তো 57, তাহলে 10 বার নেওয়া যাবে না, 9 বার। 6 নং 54, 6 নং 54, তাহলে থাকে কত? 3। 6 তো 3-এর মধ্যে যায় না। এখন মনে রাখতে হবে, গড় বের করতে গিয়ে কোনো ভাগশেষ রাখা যাবে না। আমরা একেবারে যত দূর যাওয়া যায় দশমিকের মাধ্যমে, দরকার হইলে দশমিকের মাধ্যমে হলেও অঙ্কটা শেষ করার চেষ্টা করব। তাহলে 6 3-এর মধ্যে যায় না, তাকে বড় বানানোর জন্য একটা দশমিক আনলাম এই জায়গাতে। দশমিকের কারণে কি হবে? এখানে শূন্য আসবে, দশমিকের কারণে শূন্য আসবে। তো এই যে দশমিকের কারণে শূন্য আসলো, 6 30-এর মধ্যে কয়বার যায়? 6 30-এর মধ্যে 5 বার যায়। 5 6 30, 5 6 30, তাহলে ফলাফল কত? 9.5। আমরা এখানে লিখব 9.5। অর্থাৎ 1 নম্বর প্রশ্নে যেই সংখ্যাগুলো আছে যদি আমরা তাদের গড় নির্ণয় করি, ফলাফল হবে 9.5। আমরা লিখব অতএব নির্ণয় গড় 9.5। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো আমরা এই 1 নম্বর অঙ্কটার সমাধান করলাম। এখন আমরা এই পাশে আরও একটা অঙ্কের সমাধান করি। এই যে ছোট্ট একটা অঙ্কের সমাধান করলাম, সংখ্যাগুলো ছোট ছোট, একটু বড়, বেশ বড় একটা সংখ্যাগুলোর সমাধান করি। 4 নম্বর অঙ্কটা করি, এখানের সংখ্যাগুলো সব বড় বড় সংখ্যা। আমরা লিখি এখানের মধ্যে 4 নম্বর প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে লিখব রাশিগুলোর যোগফল সমান 957 যোগ 956 যোগ 948 যোগ 952 যোগ 960। এবার যোগ করি, 0 আর 2 2, 2 আর 8 হচ্ছে 10, 10 আর 6 16, 16 আর 7 হচ্ছে 23, 23-এর 3 হাতে আছে 2, 6 আর 2 8, 8 5 13, 13 আর 4 17, 17 আর 5 22, 22 আর 5 27, 27-এর 7 হাতে আছে 2, 9 আর 2 11, 11 আর 9 20, 20 আর 9 29, 29 আর 9 38, 38 আর 9 47। তাহলে এই যে সংখ্যাগুলো, এদেরকে যোগ করলে যোগফল কত বের হয়? 4773। ভালো বড় একটা সংখ্যা বের হইল। এবার আমরা লিখব রাশিগুলোর সংখ্যা। তো রাশিগুলোর সংখ্যা বলতে কি বোঝায়? এখানের মধ্যে কয়টা রাশি আছে, কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা, তাহলে আমরা এখানে লিখব 5। এবার আমরা চলে যাব আমাদের অঙ্কতে। অতএব গড় সমান, সূত্রটা লিখে ফেলি। সূত্র লেখাটা বাধ্যতামূলক না। এই যে সূত্রটা লিখলাম, এই সূত্র যদি কেউ না লিখে সরাসরি অঙ্কটা এখান থেকে শুরু করে, পুরো নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তুমি লিখলে একদম অঙ্কটা পুরোপুরি কমপ্লিট হয়। তো গড় সূত্রটা লিখি, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল, এখানে কয়টা রাশি? রাশিগুলোর যোগফল, এই যে যোগফল কত বের হয়েছে? 4773। লিখি এটা। রাশিগুলোর সংখ্যা, কয়টা রাশি? 5টা। 4773-কে ভাগ করা লাগবে 5 দিয়ে, তাহলে ভাগটা করি, একটু পাশে রাফ করি। 4773-কে ভাগ করতে হবে 5 দ্বারা। 5 4-এর মধ্যে যায় না, 47-এর মধ্যে যায়। 5 নং 45, থাকে 2, 7 নামাই, 5 6 30, 5 5 25, 5 বার যাবে, 5 5 25, থাকে 2। এরপরে 3 নামাই, 4 5 20, থাকে 3। 5 তো 3-এর মধ্যে যায় না, কিন্তু করা লাগবে। দশমিক বসায় এখানে একটা শূন্য আনলাম। 5 6 30, এখানে 6 বসবে। 5 6 30, এখানে 30 হয়ে গেল। ফলাফল কত? 954.6। আমরা লিখবো এখানের মধ্যে ফলাফলটা 954.6 বের হয়েছে। এটি আমাদের ফলাফল। অতএব নির্ণয় গড় 954.6। পাশে উত্তর শব্দটা লিখে দিব। তাহলে গড় যখনই বলবে একদম সহজ, প্রথমে যোগফল বের করব, তারপরে কয়টা রাশি আছে
সূত্র বসায় মান বসায় অঙ্কের ফলাফল বের হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। আমরা এখন এখানের মধ্যে আরেকটি প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন নির্ণয় করো। গড় শব্দটা কি ব্যবহার করলো? গড়। 6টা বইয়ের ওজন 924 গ্রাম। এই যে 924 গ্রাম, এটার মানেটা কি? 6টা আলাদা আলাদা বই, তাদের যে ওজন যদি একসাথে করি তাহলে 924 গ্রাম হয়। তার মানে ইতিমধ্যে এখানে যোগ করা হয়ে গেছে। বই কয়টা? 6টা। প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা ওজন আছে। একটা বই তার একটা ওজন 120 গ্রাম বা 150 গ্রাম, আরেকটা বইয়ের ওজন এভাবে করে 6টা আলাদা আলাদা বইয়ের ওজন যখন একসাথে করা হয় তখন ফলাফল হয় 924 গ্রাম। তাহলে আমাদেরকে আর যোগ করা লাগলো না। এই অঙ্কতে তারাই আমাদেরকে এটা জানাই দিল, আমাদের জন্য উপকার হইল। আমাদের আর আলাদা করে যোগ করতে হবে না। 6টা বইয়ের যোগফল, 6টা বইয়ের ওজনের যোগফল দেওয়া আছে 924 গ্রাম। এখন বই কয়টা? 6টা। তাহলে ওই যে আমরা যেটা সূত্রের মধ্যে কয়টা জিনিস লাগে? 2টা। প্রথমত রাশিগুলোর যোগফল। এখানে রাশি বলতে বইকে বোঝানো হবে। তাহলে রাশিগুলোর যোগফল মানে 924 গ্রাম। রাশিগুলোর সংখ্যা কয়টা রাশি? 6টা রাশি, কারণ বই 6টা। তাহলে সূত্রের মাধ্যমে আমরা গড় বের করে ফেলবো। একদম সহজ জিনিস। যোগফলও দেওয়া আছে, রাশির সংখ্যাও দেওয়া আছে, 2টা তথ্যই দেওয়া। শুধু সূত্র প্রয়োগ করে ফলাফল বের করে ফেলবো। তাহলে আমরা সমাধানটা শুরু করি। সবার প্রথমে লিখব, দেওয়া আছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। অতএব বইগুলোর গড় ওজন সমান, একদম সরাসরি শুরু করে দিব কারণ এটা যোগফল, এটা রাশিগুলোর সংখ্যা। তাহলে আলাদা করে আর কোনো কিছু লেখার প্রয়োজন নাই। বইগুলোর গড় ওজন সমান, আমরা সূত্রটা লিখতে পারি, বইগুলোর ওজনের যোগফল। এই দেখেন আমরা কি লিখলাম? বইগুলোর ওজনের যোগফল। কেন? ওই রাশি মানে এখানে বই, বইগুলোর সংখ্যা, রাশিগুলোর সংখ্যা যেটা। তাহলে এখানে আমরা সূত্রটা কিভাবে করে প্রয়োগ করতেছি? বইগুলোর ওজনের যোগফল তাকে ভাগ করতে হবে বইগুলোর সংখ্যা দ্বারা, কয়টা বই সেটা দ্বারা। বইগুলোর ওজনের যোগফল দেওয়া আছে 924। বইগুলোর সংখ্যা কয়টা বই? 6টা। যেহেতু এখানে ওজন বের হবে কি? ওজন। তাহলে আমরা পাশে লিখে দিব গ্রাম, কারণ আমার অঙ্কর মধ্যেই কিন্তু গ্রাম শব্দটা ব্যবহার করা আছে, আমি নিজের থেকে আনি নাই। 924কে ভাগ করতে হবে 6 দ্বারা। 924কে ভাগ করতে হবে 6 দ্বারা। আমরা একটু পাশে রাফ করতে পারি, রাফ করাটা খুবই দরকারি। 924কে 6 দ্বারা ভাগ করব। 6 9-এর মধ্যে একবার যায়, 6 কে 6 থাকে 3, 2 নামাই, 5 6 30 থাকে 2, 4 নামাই, 4 6 24 থাকে 0। অঙ্ক ফলাফল বের হয়ে গেছে 154। আমরা এখানে লিখব 154 গ্রাম। এই যে 6টা বই, এই 6টা বইয়ের গড় ওজন 154 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যেকটা বই এখানের মধ্যে 154 গ্রাম করে হতে পারে। আমরা নির্দিষ্ট করে জানি না, কারণ এখানে কোনো ভেঙ্গে ভেঙ্গে বলা নাই। তারা বলছে 6টা বই, তাদের ওজন একসাথে 924 গ্রাম। গড় ওজন বের করো 154 গ্রাম। একটা বইয়ের ওজন 154 গ্রাম, আরেকটা বইয়ের ওজন 154 গ্রাম। এইভাবে করে করতে করতে 6টা বইয়ের ওজন 924 গ্রাম হয়ে যাবে। কিন্তু আমরা নির্দিষ্ট করে জানি না এক একটা বইয়ের ওজন কত করে। গড় ওজনটা আমরা সূত্র প্রয়োগ করে বের করলাম। গড় ওজন 154 গ্রাম। আমরা লিখে দিই ফলাফলটা। অতএব নির্ণেয় বইগুলোর গড় ওজন 154 গ্রাম। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে এই ধরনের অঙ্ক যদি দেয় তাহলে সেখানে খেয়াল করবেন একসঙ্গে যোগফল দেওয়া আছে, তাহলে আমাকে আলাদা করে কোনো যোগফল বের করতে হবে না এবং চিন্তাও করতে হবে না যে যোগফল কীভাবে বের করব। দেওয়া আছেই যোগফল। 6টি বইয়ের ওজন, 6টা বইয়ের ওজন, তাহলে তো আলাদা করে দেওয়া নাই, একসাথে। তাহলে এটা যোগফল। বই কটা? 6টা। তাহলে সূত্রতে তো 2টা জিনিসই লাগে, দেওয়া আছে, ফলাফল বের করলাম। বইগুলোর গড় ওজন 154 গ্রাম। এই ধরনের অঙ্ক যদি আমাদেরকে দেয় আমরা এই নিয়ম অনুসরণ করে ফলাফল বের করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। এখানে আমাদের বার দেওয়া, শনিবার, রবিবার, সোমবার, এভাবে করে শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত
প্রতিদিনের দুধের পরিমাণ দেওয়া আছে। দুধের পরিমাণটা কীভাবে দেওয়া আছে? লিটারে দেওয়া। 13 লিটার। শনিবার দিন এই গাভীটি শনিবার দিন 13 লিটার দুধ দেয়, রবিবার দিন 16 লিটার দুধ দেয়, সোমবার দিন 15 লিটার দুধ দেয়, শুক্রবার দিন 17 লিটার দুধ দেয়। অর্থাৎ প্রতিদিন কি পরিমাণ দুধ দেয় সেটা এখানের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো প্রশ্ন কি জানতে চাই? প্রশ্ন জানতে চাই গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। প্রতিদিন গড়ে, এই যে গড় শব্দটা বললো, প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়। তো আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন সময় তার দুধের পরিমাণ বিভিন্ন রকম। কখনো সে 13 লিটার দুধ দেয়, কখনো বা 16 লিটার, কখনো বা আবার 13 লিটার, 14 লিটার, 17 লিটার, বিভিন্ন সময় বিভিন্নটা। তো তারা জানতে চায় যে তোমরা এটা গড় বের করো, প্রতিদিনের পরিমাণটাকে সমান বানায় ফেলে। যে প্রতিদিন আমরা যখন গড় বের করব, যে ফলাফলটা বের হবে আমরা বলতে পারবো যে সে প্রতিদিন তত লিটার দুধ দেয়। মনে করেন আমি বোঝানোর জন্য শুধু বলতেছি যে গড় বের হইল 12, গড় 12 বের হইল। তার মানে এই গাভীটা শনিবার দিনও 12 লিটার, রবিবার দিনও 12 লিটার, সোমবার দিনও 12 লিটার, মঙ্গলবার দিনও 12 লিটার। অর্থাৎ প্রতিদিনের পরিমাণটা সমান জানানোর আমরা চেষ্টা করব। গড় বের করলেই সেটা বের হয়ে যায়। গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়। যেমন আমাদেরকে যদি বলা হয় যে গড়ে কতক্ষণ পড়ালেখা করি, আমারটা না অন্য কারোরটা, গড়ে কি পরিমাণ পড়ালেখা করি। তো এই যে গড়ে কি পরিমাণ পড়ালেখা করি, কখনো হয়তো বা 2 ঘন্টা পড়তে বসলাম, কখনো বা 5 ঘন্টা পড়লাম, কখনো হয়তো বা 2-3 দিন পড়ালেখার কাছেই গেলাম না। তাহলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পড়ালেখার পরিমাণটা, কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে গড়ে কি পরিমাণ পড়ালেখা করেন, তার মানে হলো এমন একটা সংখ্যা বলতে হবে যেটা আমার প্রতিদিনের হিসাবের মধ্যে পড়বে। আমি যে 5 ঘন্টা পড়ছি না, আমি যে 2 ঘন্টা পড়ছি না, আমি হয়তো বলবো যে প্রতিদিন গড়ে 1.5 ঘন্টা পড়ি। অর্থাৎ যেদিনকে আমি 5 ঘন্টা বলছি না, ওইটাকে আমি 1.5 ঘন্টাই বলবো। যেদিনকে আমি 2 ঘন্টা বলছি ওইটাকে আমি 1.5 ঘন্টাই বলবো। যেদিনকে আমি পড়তে বসি নেই ওইটাকেও 1.5 ঘন্টা বলবো। অর্থাৎ গড় বলতে পুরাটাকে একটা সমান লেভেলে নিয়ে আসা আর কি। তো এখানের মধ্যে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। এখানের মধ্যে আমরা সবগুলো গড় যেহেতু বলছে, ওই একটাই সূত্র, এটা কোনো দ্বিতীয় সূত্র না, একটাই সূত্র, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো এখানের মধ্যে রাশিগুলোর যোগফল বলতে এই যে দুধের যে পরিমাণ তার যোগফল, দুধের পরিমাণের যোগফল ভাগ কত দিন, 7 দিন। কারণ এখানে 7 দিনে যে 1 2 3 4 5 6 7, 7 দিনের দুধের পরিমাণ দেওয়া আছে। তাহলে এখানে কয়টা রাশি আছে? 7টা রাশি আছে। এই যে 1টা রাশি, 2টা রাশি, 3টা রাশি, 7টা রাশি আছে। আমরা অঙ্কটার সমাধান শুরু করি। সমাধান আরম্ভ হয়েছে শনিবার থেকে। গাভীটি থেকে শনিবার হতে শুক্রবার পর্যন্ত, গাভীটি থেকে শনিবার হতে শুক্রবার পর্যন্ত পাওয়া দুধের পরিমাণের যোগফল, শব্দটা এখানে লিখে আমরা সংখ্যাগুলো লিখব। গাভীটি থেকে শনিবার হতে শুক্রবার পর্যন্ত পাওয়া, এই যে শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত পাওয়া দুধের পরিমাণের যোগফল। প্রথম দিন 13 লিটার, যোগ দ্বিতীয় দিন 16 লিটার, যোগ 15 লিটার, 13, 17, 14, 17, এই 7 দিনের দুধের পরিমাণগুলো লিখলাম। এবার যোগফলটা বের করি, কত হয় যোগফল। যোগ করি 7 4 11, 11 আর 7 18, 18 আর 3 21, আর 5 26, আর 6 32, 32 আর 3 35, 35 এর 5 হাতে থাকে 3, 3 আর 1 4 5 6 7 8 9 10। কত সহজ একটা যোগফল, অন্য কালার দিয়ে লিখি দিই না, 10। তাহলে যোগফলটা কত বের হইল? 105। অর্থাৎ এই গাভীটা এই 7 দিনের যে দুধের পরিমাণটা একসাথে করলে 105 লিটার হবে। কয় লিটার হবে? 105 লিটার। আমরা পাশে লিটার শব্দটা লিখে দিতে পারি। তাহলে 7 দিনের মোট দুধের পরিমাণ 105 লিটার। আমরা লিখব মোট সময় সমান 7 দিন। এখানে শনিবার থেকে আরম্ভ করে শুক্রবার পর্যন্ত মোট 7 দিনে, যে 1 2 3 4 5 6 7, 7 দিন। এবার আমরা লিখব গড় বের করব। অতএব গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয়। তো এই যে গড় শব্দটা বললাম, তাহলে এখন গড় বের করবো। গড় বের করার সূত্র কি? রাশিগুলোর যোগফলকে ভাগ করতে হবে রাশিগুলোর সংখ্যা দ্বারা। আমরা এখানে সূত্রটা না লিখে ডাইরেক্ট ফলাফল বসিয়ে দিই। সূত্র লেখলে ভালো, না লিখলেও চলবে, কোনো সমস্যা হবে না। তো এখানে যদি আমরা লিখি, একটা আমাদের সূত্র বসাই করলাম, এটা সূত্র ছাড়া করতেছি, কিন্তু অঙ্ক তো অঙ্ক নিয়মই করতেছি, সূত্রের নিয়মই করতেছি। তো গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয়, রাশিগুলোর যোগফল, এখানে রাশিগুলোর যোগফল কত? 105।
নিচে কি বসে, রাশিগুলোর সংখ্যা, কয়টা রাশি, 7টা রাশি, তাহলে 7। এবার এখানে কি বেরোবে, দুধের পরিমাণ বেরোবে, তাহলে আমরা লিখলাম লিটার। 105কে 7 দ্বারা ভাগ করব, দেখব কত লিটার বের হয়। আমরা এখানের মধ্যে 105কে 7 দ্বারা ভাগ করি, 7 একে 7 থাকে 3, 5 নামাই, 5 7 35, তাহলে ফলাফল 15। আমরা এখানে লিখি 15। আমরা অঙ্কের ফলাফল পেয়ে গেছি। এই গাভীটি গড়ে প্রতিদিন গড়ে 15 লিটার দুধ দেয়। এই যে 13 লিটার না, 15 লিটার দুধ দেয়। 16 লিটার না, 15 লিটার। 13 লিটার না, 15। 17 লিটার না, 15। অর্থাৎ এই যে গড়ের যে 15 বেরিয়েছে, তার মানে এটা সবার সাথে সাথে যাবে, কম বা বেশি হবে না, এটাই সবার মধ্যে হবে। এটা হচ্ছে গড়। অর্থাৎ একবারে বলতে গেলে কোনোটা ভেঙে ভেঙে না বলে একবারে যদি বলতে যাই, তখন আমরা এটা বলবো যে গাভীটা প্রতিদিন গড়ে 15 লিটার দুধ দেয়। যখনই গড় শব্দটা বলা হবে, তখনই বোঝা যাবে যে এই 15 একদম ফিক্সড, প্রত্যেকটার জন্য না, কখনো কম কখনো বেশি, কখনো কম কখনো বেশি, কিন্তু পুরাটা হিসাব করলে 15 বের হয়। তাহলে গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয় 15 লিটার। আমরা পাশে উত্তরটা লিখে দিতে পারি, উত্তর 15 লিটার। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। গড়ের অঙ্কগুলো খুবই সহজ, রাশিগুলোর যোগফল বের করবো, রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করব, ফলাফল বের হয়ে যাবে। তাহলে এই গাভীটি প্রতিদিন গড়ে 15 লিটার দুধ দেয়। আমরা এখন এখানের মধ্যে আরেকটা প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই যে বিভিন্ন সাবজেক্টের নাম, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যাকে আমরা সমাজ বলি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। অর্থাৎ সোহেল বাংলায় কত নাম্বার পেয়েছে, ইংরেজিতে কত নাম্বার, হামিদা বাংলায় কত, ইংরেজিতে কত, এই নাম্বারগুলো এখানে দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো। অর্থাৎ সোহেলের গড় নম্বর নির্ণয় করো, হামিদারও গড় নম্বর নির্ণয় করো, এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। তাহলে দেখেন এখানে কিন্তু প্রশ্ন যদিও একটা আর কি দেখা যাচ্ছে একটা, কিন্তু এখানে আসলে প্রশ্ন দুইটা দেওয়া। প্রথম প্রশ্ন, প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো। সোহেলের প্রাপ্ত গড় নম্বর, হামিদার প্রাপ্ত গড় নম্বর। এরপরে এই দুজনের যে এই যে গড় নম্বরটা, এটার মধ্যে তুলনা করে কে পরীক্ষায় ভালো করেছে এটাও তাদেরকে জানাইতে হবে। তো আমরা এখন অঙ্কটা শুরু করি। এদিকে আমাদের প্রথমে বলে রাখি, এখানে যেহেতু জায়গাটা কম, হয়তো আমরা একবারে পারবো না, পরের বোর্ডে আবার যাওয়া লাগবে। তো সবার প্রথমে আমরা সোহেল, যেহেতু যার নামটা আগে দেওয়া আছে, একটু চিত্রটার দিকে তাকাই। এই যে চিত্রটা দেওয়া আছে, এখানে সোহেল বাংলায় পেয়েছে 68, গণিতে 95, ইংরেজিতে 56, মনে হয় এটাতে একটু খারাপ করে ফেলছে বেশি, বিজ্ঞানে 90, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 65। হামিদা বাংলায় 72, গণিতে 78, ইংরেজিতে 84, এখানে আবার ভালো করেছে, বিজ্ঞান 80, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 86, ওটা তো ভালো করলো। তো এই যে দুজনের নাম্বারগুলো দেওয়া, আমরা দুজনেরটা আলাদা আলাদাভাবে গড় নির্ণয় করব। সমাধান, সবার প্রথমে আমরা লিখব সোহেলের প্রাপ্ত মোট নম্বর। সোহেলের প্রাপ্ত মোট নম্বর, মোট নম্বর মানে কি, সোহেল যে এই যে সাবজেক্টগুলোতে নাম্বারগুলো, এই সবগুলো নাম্বারকে আমরা যোগ করব, শুধুমাত্র সোহেলের নাম্বারগুলো। বাংলায় 68 যোগ 95, আমরা আর ওইদিকে গেলাম না, আমরা একটু নিচের দিকে নেমে যাই, কারণ ওইদিকে আমরা হামিদার অঙ্কটা করব। তারপরে 56 যোগ 90 যোগ 65, আমরা শুধুমাত্র সোহেলের নাম্বারগুলো যোগ করতেছি। 5 আর 0 5, 5 6 11, 11 আর 5 16, 16 আর 8 হচ্ছে 24, 24 এর 4 থাকে 2, 6 আর 2 8, 8 আর 9 কত 17, 17 আর 5 22, 22 আর 9 হচ্ছে 31, 31 আর 6 37, 374। সোহেল এই যে 1 2 3 4 5, 5টা সাবজেক্ট, এখানে কয়টা সাবজেক্ট, 5টা, এই 5টা সাবজেক্টের যে নাম্বারগুলো পেলো তাদেরকে একসাথে করলে 374 নাম্বার হয়। সোহেল মোট 374 নম্বর পেল। এখানে কয়টা বিষয় আছে আমরা লিখব বিষয়ের সংখ্যা। এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5, 5টা বিষয় আছে, বিষয় সংখ্যা 5টি। এবার আমরা লিখব যে অতএব সোহেলের প্রাপ্ত গড় নম্বর, গড়, এখানে লিখছি মোট আর এখানে লিখছি গড়, প্রাপ্ত গড় নম্বর সমান, গড়ের সূত্র রাশিগুলোর যোগফল, সবগুলো সাবজেক্টের যোগফল 374
তাকে আমরা ভাগ করব কত দ্বারা? রাশিগুলোর সংখ্যা, কয়টা রাশি, এখানে দেখে একটা সাবজেক্ট, কয়টা সাবজেক্ট? 5টা সাবজেক্ট, তাহলে 5 দিয়ে ভাগ। তাহলে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। 374কে আমরা 5 দিয়ে ভাগ দিব, তো ভাগ দিলে কত বের হয় আমরা একটু রাফ করে দেখি, এই দিকটাতে করি আমরা একটুখানি। 374কে 5 দিয়ে ভাগ, 5 7 35 থাকে 2 4, 4 5 20 থাকে 4, তাহলে 74। অঙ্ক আমরা শেষ করবো, এটা তো ভাগ শেষ রয়ে গেছে, অঙ্ক শেষ করব আমরা। এখানে একটা দশমিক আনলাম, দশমিকের কারণে 0, 5 8 40, এই তো অঙ্ক শেষ হয়ে গেছে। 74.8 আমরা দেখলাম সোহেলের প্রাপ্ত গড় নম্বর 74.8, ও বাংলাতেও 74.8, গণিতেও 74.8, ইংরেজিতেও 74.8, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে গড়ে 74.8 নম্বর পেয়েছে। হয়ে গেল এখানে সোহেলের গড় নম্বর। এবার আমরা এই দিকটাতে চলে আসি, এখানে আর জায়গা নাই, একটু এদিকে লিখি আমরা। এবার একই রকমভাবে হামিদারটা বের করবো, একদম হুবহু একই রকমভাবে। হামিদার প্রাপ্ত মোট নম্বর সমান চিহ্ন দিয়ে হামিদার নাম্বারগুলো হচ্ছে যে এইগুলো 72 78 84 80 86, এগুলো সবগুলোকে যোগ করবো আমরা এখন। 72 যোগ 78 যোগ 84 80 যোগ 86, যোগ করলে কত হয়? 6 0 6 6 4 10 10 আর 8 18, 18 আর 2 20, 20-এর 0 থাকে 2, 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 8 হচ্ছে 26, 26 আর 7 হচ্ছে 33, 33 আর 7 40, 400 নম্বর। সোহেলের মোট নম্বর 374, হামিদার মোট নম্বর 400, হামিদার নাম্বারটা বেশি। এবার আমরা লিখব বিষয় সংখ্যা, অর্থাৎ এখানে কয়টা বিষয় আছে? এখানে আমরা জানি এখানে 5টা বিষয় আছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়। এবার লিখব অতএব হামিদার প্রাপ্ত গড় নম্বর, গড়। তো এখানে রাশিগুলোর যোগফল 400, তাকে আমরা ভাগ করব রাশিগুলোর সংখ্যা মানে 5 দ্বারা। 400-র মধ্যে 5 কয়বার যায় দেখেন, 5 40-এর মধ্যে, দেখেন এটা রাফ না করতেও আমরা করে ফেলতে পারতেছি। সেটা হচ্ছে 5 40-এর মধ্যে যায় 8 বার, এই শূন্যটা পাশে বসে পড়বে 80। এ দেখেন 400-কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, 5 8 40, শূন্যটা 5 শূন্যের মধ্যে 0 বার যাবে, এই হচ্ছে অঙ্ক 80। তাহলে হামিদার প্রাপ্ত গড় নম্বর 80। আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার যতটুকু জায়গা আছে আমরা চেষ্টা করবো এতটুকুর মধ্যে, আমাদের আর পরের বোর্ডে যাওয়া লাগবে না, তাহলে এখানেই অঙ্ক শেষ হয়ে যাবে। এখানের মধ্যে তারা অর্ধেকটা অঙ্ক শেষ হয়েছে, অর্ধেকটা। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো, এই পর্যন্ত আমাদের অঙ্কটা হয়ে গেল। সোহেলের গড় নম্বর 74.8, হামিদার গড় নম্বর 80 বের করলাম। এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। আমরা দুজনের গড় নাম্বারের মধ্যে তুলনা করব। সোহেল প্রতি সাবজেক্টে গড়ে 74.8 নাম্বার পেয়েছে, প্রত্যেকটাতে 74.8, প্রতিটাতে 74.8। আর হামিদা গড়ে প্রতি সাবজেক্টে 80 নম্বর করে পেয়েছে, প্রত্যেকটার মধ্যে 80। তাহলে দেখেন, যে প্রতি সাবজেক্টে 74.8 পেল আর যে প্রতি সাবজেক্টে 80 করে নাম্বার পেল, এই দুইজনের মধ্যে তুলনা করলে কে ভালো করেছে পরীক্ষায়? হামিদা পরীক্ষায় ভালো করেছে, কারণ তার গড় নাম্বারটা বেশি, গড়ে সে প্রতি সাবজেক্টেই সোহেলের চাইতে নাম্বারটা বেশি হয়ে গেল, 74.8-এর চাইতে 80 বেশি। এটা তাহলে আমরা লিখব যে এখানের মধ্যে সোহেল ও হামিদার গড় নম্বরের মধ্যে তুলনা করে দেখা যায় সোহেলের চেয়ে হামিদার গড় নম্বর বেশি। তাহলে আমরা এখানের মধ্যে যা যা বললাম এই সবগুলো জিনিস লিখে ফেললাম। সেটা হচ্ছে সোহেল ও হামিদার প্রাপ্ত গড় নম্বরের মধ্যে তুলনা করে দেখা যায় সোহেল অপেক্ষা হামিদার গড় নম্বর বেশি। সোহেলের যেই গড় নম্বর আর হামিদার যেই গড় নম্বর, এদের মধ্যে যদি তুলনা করি তাহলে সোহেল অপেক্ষা হামিদার গড় নম্বর বেশি। কার গড় নম্বর বেশি? হামিদার গড় নম্বর বেশি। অতএব হামিদা পরীক্ষায় ভালো করেছে। প্রশ্ন এটাই জানতে চায়, দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে? হামিদা পরীক্ষায় ভালো করেছে। তাহলে আমরা এইভাবে করে এই ধরনের অঙ্কগুলোর সমাধান করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। এখানের মধ্যে বলা হয়েছে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে?
এখানে ওদের 3টা তথ্য দেওয়া, ক খ গ 3টা তথ্য দেওয়া আছে। এই 3টা তথ্যের মধ্যে কোন তথ্যটা সঠিক হবে সেটা আমাদেরকে খুঁজে বের করা লাগবে, অর্থাৎ এমসিকিউ টাইপের। আমরা এখানে কোনো অঙ্ক করা লাগবে না, আমরা এই 3টা অঙ্কের মধ্যে কোন তথ্যটা সত্য আমরা শুধু সেটা জানাবো, সেটা শুধু এদেরকে এখানে লিখে জানাবো যে এটা সঠিক, বাস তাহলেই হবে। তো কি বললো আগের তথ্যটা আবার দেখি তথ্যটা কি দেওয়া। একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ এটা, গড়। আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা বলতে কি বোঝানো হয়েছে? আগস্ট মাস 31 দিনে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আগস্ট মাস 31 দিনে। কয় দিনে? 31 দিনে। তো এই যে আগস্ট মাস 31 দিনে, তো 31 দিন মনে রাখতে হবে, প্রতিদিনই তো সূর্য উঠতেছে, তাপমাত্রা হইতেছে প্রতিদিনই। তো আগস্ট মাসের 1 তারিখের সারাদিন বিভিন্ন সময়ে তাপমাত্রা উঠানামা করতেছে, স্বাভাবিক। প্রতিদিনই তাপমাত্রা একদম সকালের দিকে তাপমাত্রা একেবারে কম থাকে, হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাপমাত্রা কম থাকে। যতই সময় বাড়তেছে, 8টা 9টা 10টা তাপমাত্রাও বাড়তেছে, রোদ উঠতেছে, 12টার দিকে তাপমাত্রা আরও বাড়লো, দুপুর 1টা 2টার দিকে তাপমাত্রা আরও বাড়ছে। আবার যখন বিকালের দিকে 5টা 6টা 8টা, এবার তাপমাত্রা আস্তে আস্তে কমে যাইতেছে, আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে। তো সারা দিনের মধ্যে বিভিন্ন সময়ে তাপমাত্রা উঠানামা করে। তো এই জন্য প্রতিদিনই তাপমাত্রা 2 প্রকার হয়, একটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, একটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ আজকে সারাদিনের সবচেয়ে বেশি তাপমাত্রা যেটা থাকবে আমি তাকে বলবো সর্বোচ্চ তাপমাত্রা, সারাদিনের সবচেয়ে কম তাপমাত্রা যেটা থাকবে তাকে আমি বলবো সর্বনিম্ন তাপমাত্রা। তো সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এটা প্রতিদিনই থাকবে, প্রতিদিনই। আজকে সারা দিনের হিসাব নিকাশ করে দেখবো সবচেয়ে বেশি তাপমাত্রা যেটা ছিল তাকে বলবো সর্বোচ্চ তাপমাত্রা। আর এই অঙ্কের মধ্যে সর্বনিম্ন নিয়ে কোনো কথা হয় নাই, তো আমি এটা নিয়ে কোনো কথা বলতেছি না, সর্বোচ্চটা নিয়েই আমরা এখন কথা বলবো। আবার আগামীকালকে সারা দিনে যেই তাপমাত্রাগুলো তাদের মধ্যে সবচেয়ে বেশি যেই তাপমাত্রাটা তাকে আমরা বলবো সর্বোচ্চ তাপমাত্রা। গতকালকে সারা দিনের বিভিন্ন সময়ের যে তাপমাত্রাগুলো তার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা যেটা তাকে বলবো সর্বোচ্চ তাপমাত্রা। তার মানে প্রতিদিনই একটা করে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের সামনে আসতেছে, প্রতিদিনই একটা করে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায়, প্রতিদিনই। তো আগস্ট মাসের 1 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা একটা পাওয়া গেছে ফলাফল, আগস্ট মাসের 2 তারিখে একটা সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে, আগস্ট মাসের 3 তারিখে সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল সেটা আগস্ট মাসের 3 তারিখের সর্বোচ্চ তাপমাত্রা, আগস্ট মাসের 31 তারিখে সারাদিনের সবচেয়ে বেশি তাপমাত্রা যেটা ছিল সেটা 31 তারিখের সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে আগস্ট মাসের, আর আমি প্রথমে বলি এই অঙ্কটার মধ্যে আমাকে কথা একটু বেশি বলা লাগবে, কারণ এই অঙ্কটা দরকারি এবং তথ্যগুলো আমাদেরকে ব্যাখ্যাটা ভালো করে বোঝা দরকার। তো আগস্ট মাসের যে 31 দিন, এই 31 দিনের প্রতিদিনই একটা একটা করে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায়। তো এই যে 31 দিনের যে সর্বোচ্চ তাপমাত্রাগুলো, 1 তারিখের সর্বোচ্চ তাপমাত্রা, 2 তারিখের সর্বোচ্চ তাপমাত্রা, 3 তারিখের সর্বোচ্চ তাপমাত্রা, এভাবে করে করে 31 তারিখ পর্যন্ত এই প্রতিদিনের যে সর্বোচ্চ তাপমাত্রাগুলো তাদের যখন আমরা গড় বের করছি, গড়ের যে সূত্রটা, ওই গড় বের হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আগস্ট মাসের সর্বোচ্চ তাপমাত্রা বলো, এখন আমি কি তাকে বলবো যে 1 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছিল, 2 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ছিল, 3 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ছিল, এইভাবে করে বলবো না। পুরা মাসের একটা সার্বিক চিত্র আমি তার সামনে তুলে ধরবো যে সারা মাসে সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। যখন এই গড় কথাটা বলবে আপনারা বুঝে নেবেন কম বেশি এভাবে করে ছিল, তাকে আমি একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করার জন্য গড় বলা হয়। যদি আপনাকে বলা হয় যে আপনি প্রতিদিন কয় ঘন্টা করে পড়ালেখা করেন, যদি আমাকে বলা হয় তা আমি কি বলবো? আমার তো পড়ালেখার কোনো নির্দিষ্ট ইয়েই নেই, আজকে 2 ঘন্টা পড়তে বসলাম, কালকে 1 ঘন্টা পড়তে বসলাম, পরশু দিন হয়তো পড়ালেখার ধারে কাছেও যাই নাই, তারপরের দিন হয়তো আবার 5 ঘন্টা পড়ে ফেললাম। তাহলে এখন আমাকে যদি কেউ একজন আমার বন্ধু যদি আমাকে জিজ্ঞাসা করে এই তুমি কতক্ষণ পড়ো, তো আমি কি তাকে বলবো আমি শনিবারে 2 ঘন্টা পড়ছি, রবিবারে 1 ঘন্টা, সোমবারে পড়ালেখার ধারে কাছেও যাই নাই, মঙ্গলবারে 5 ঘন্টা? আমি কি এইভাবে করে তাকে বলবো? না, আমি তার কাছে জাস্ট একটা সংখ্যা আমি তার কাছে বলবো, আর সেই সংখ্যাটা বলার জন্য আমাকে গড় করতে হবে।
মনে করেন আমার পড়ালেখার গড় বের হলো প্রতিদিন 1.5 ঘন্টা, তাহলে আমি তাকে বলবো আমি প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়ি। আমি যেদিনকে পড়ি নাই ওই দিনকেও 1.5 ঘন্টা পড়ছি। আমি যেদিনকে 5 ঘন্টা পড়ছি, না 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 ওই দিনকেও 1.5 ঘন্টাই পড়ছি। 2 ঘন্টা 1.5 ঘন্টাই পড়ছি। অর্থাৎ গড় হচ্ছে এই যে বিভিন্ন রকমের যে সংখ্যাগুলো থাকে তাদেরকে একটা সমান করে একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা, এটাই হচ্ছে গড়। তাহলে আগস্ট মাসের যে 31 দিন, প্রতিদিনের যে সর্বোচ্চ তাপমাত্রাগুলো তাদের যখন গড় বের করা হয়েছে তখন 32 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কারণ তাপমাত্রা প্রতিদিনই বিভিন্ন রকমের থাকে, একটা জায়গাতে গিয়ে থেমে থাকে না, প্রতিদিনই উঠানামা করে। তখন একটা সংখ্যার মাধ্যমে জানানোর জন্য গড় বের করলাম। হয়েছে, আমরা এটা জানলাম। চলে যাই এবার আমার প্রশ্নে। ক নাম্বার, আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। আগস্ট মাস যে 31 দিন, 31 দিনের প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল। 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে আর উঠে নাই। সূর্য প্রতিদিনই 32 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে থেমে গেছে, এরকমটা না। কখনো হয়তো বা 30 ডিগ্রি সেলসিয়াস, আজকে আগস্ট মাসের 1 তারিখে হয়তো বা 30 ডিগ্রি সেলসিয়াস, আগস্ট মাসের 2 তারিখে হয়তো বা 32 ডিগ্রি সেলসিয়াস, আগস্ট মাসের 10 তারিখে হয়তো বা 29 ডিগ্রি সেলসিয়াস, আগস্ট মাসের 15 তারিখে হয়তো বা 22 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছিল। তাপমাত্রা এখন এক জায়গাতে থেমে থাকে না, দিনের যেই তাপমাত্রা। তারা বলতেছে প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা সঠিক হতে পারে না, কারণ আগস্ট মাসের যে 31 দিন এর বিভিন্ন সময়ে সর্বোচ্চ তাপমাত্রাগুলো বিভিন্ন রকম হতেই পারে। প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটা হতে পারে না। আর যদি এটা হয়েই থাকে তাহলে তারা উদ্দীপকে ওইটা বলতো না। গড় শব্দটা যে বলছে এই শব্দটা থেকেই বুঝে ফেলবেন গড় বের করলো কেন তারা। কারণ তাপমাত্রাটা এক রকমের ছিল না, বিভিন্ন রকমের ছিল। তাকে সহজে বোঝানোর জন্য, একটা সংখ্যার মাধ্যমে বোঝানোর জন্য গড় বের করছে। তাহলে প্রতিদিনই যদি 32 ডিগ্রি সেলসিয়াস করে থাকে তাহলে গড় বের করছে কেন? ডাইরেক্ট বলতে পারতো প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আসলে এমনটা হয় নাই। বিভিন্ন সময় বিভিন্ন রকমের তাপমাত্রা ছিল, এই জন্যই গড় বের করা লাগছে। আমরা কিন্তু মূল জিনিসটা ধরবো উদ্দীপকের এই তথ্যটা, এটাকেই কিন্তু আমরা মেইন ধরবো। এটাকেই আমরা মেইন তথ্য ধরে এগুলোর সাথে তুলনা করে করে কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটা ভুল, এগুলো আমরা বলতে থাকবো। তাহলে যেহেতু গড় বলছে তার মানে তাপমাত্রাটা একদম নির্দিষ্ট ছিল না, সময় চেঞ্জ হয়েছে, যার কারণে গড় বের করা লাগছে। তাহলে ক নাম্বার তথ্যটা ভুল হয়ে গেল। প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল না, এটা ভুল। এবার খতে যাব না, এখন সরাসরি গতে যাব। কেন গতে যাব? কারণ কয়ের সাথে গয়ের একটা সম্পর্ক আছে। আমাকে কথা একদম অল্প বলতে হবে এখানের মধ্যে। সেটা হচ্ছে গ নাম্বার কি বলছে দেখেন, আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি। আগস্ট মাসের একদিনও 32 ডিগ্রি সেলসিয়াস পার হয় নাই। আচ্ছা, একদিনও যদি 32 ডিগ্রি সেলসিয়াস পার নাই হয়, গড় 32 ডিগ্রি সেলসিয়াস কিভাবে হলো? কারণ গড় যখন 32 ডিগ্রি সেলসিয়াস, এটা ইঙ্গিত করতেছে আমাদেরকে কখনো তাপমাত্রা বেশি ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, কখনো 38 ডিগ্রি সেলসিয়াস, কখনো 40 ডিগ্রি সেলসিয়াস, কখনো তাপমাত্রা কম ছিল 22 ডিগ্রি, 25 ডিগ্রি, 28 ডিগ্রি। আমি যখন পুরাটার গড় বের করছি 32 ডিগ্রি। আর যদি কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে নাই উঠে, তাহলে তারা গড়টা বের করলো কেন? আর গড়টা 32ই বা কেন হলো? 32 তো হওয়া সম্ভব না, তাই না? তাহলে প্রতিদিন 32 ডিগ্রি সেলসিয়াস ছিল না, তাহলে কোনো দিনই 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় নাই। তার মানে প্রতিদিনই 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, কথাটার মানে বুঝেন। কিন্তু কোনো দিনই 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় নাই, তার মানে অবশ্যই প্রতিদিনই 32 ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই ছিল, 32 ডিগ্রি সেলসিয়াস পার হয় নাই। তাহলে তারা গড় 32 ডিগ্রি সেলসিয়াস কীভাবে রইল? এটা সম্ভব না। কিন্তু আমরা এটাকেই সত্য ধরবো, এটাকেই মেইন ধরবো, তারপরে এটা বলবো। তাহলে আগস্ট মাসের কোনো দিনই 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় নাই, এমনটা কি হইতে পারে? না, অবশ্যই 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠছে, কখনো 33, কখনো 34, কখনো 36, আবার 32 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামছে, কখনো 28, কখনো 29, কখনো 30। তাইলে এই ক আর গ একসঙ্গে দুইটা ভুল হয়ে গেল, তাই না? প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, এটা হতে পারে না। আবার কোনো দিনই 32 ডিগ্রি সেলসিয়াস পার হয় নাই,
এমনটাও হতে পারে না। তাহলে ক এবং গ ভুল, ওইটা আমাদের মেইন পয়েন্ট, ওইটা অনুযায়ী এই ক আর গ ভুল। এবার আসেন একটু খতে তাকাই। খ নাম্বার তথ্যতে বলছে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। কথাটা একটু মানে ভালো করে বোঝার চেষ্টা করি। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে, এমন দিনের সংখ্যা, এমন দিন, ওই যে 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। দেখেন এই মুহূর্তে খ নাম্বার অঙ্কে অন্যান্য মাস এই শব্দটা চলে আসছে, অন্যান্য মাস। আর ওই যে অন্যান্য মাস শব্দটা বলল, এটাই আমাদেরকে ইঙ্গিত করতেছে পরিসংখ্যানের দিকে। কার দিকে? এতক্ষণ যাবৎ কিন্তু পরিসংখ্যান শব্দটা আমরা একবার বলাও লাগে নাই, কারণ ক আর গতে পরিসংখ্যান শব্দের কোনো দরকারই ছিল না, খতে এসে লাগবে। কারণ এখানে আগস্ট মাসের সাথে অন্যান্য মাসের তুলনা করে ফেলা হয়েছে। পরিসংখ্যান জিনিসটা কি? পরিসংখ্যান হচ্ছে জানুয়ারির যে প্রতিদিন, জানুয়ারির যে 31 দিন, এই প্রতিদিনের যে সর্বোচ্চ তাপমাত্রাগুলো তাদের একটা গড় বের হয়েছে। ফেব্রুয়ারি মাসের যে 28 দিন বা 29 দিন তাদের যে প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রার গড় বের হয়েছে। মার্চ মাসের প্রতিদিনের যে সর্বোচ্চ তাপমাত্রার গড় বের হয়েছে। এপ্রিল মাস, মে মাস, এভাবে করে পুরা বছরের প্রতি মাসের সর্বোচ্চ তাপমাত্রার গড় বের হয়েছে। এইটা যখন আমি একটা তথ্য আকারে প্রকাশ করব তাকে বলা হবে পরিসংখ্যান। আমি এমন একটা তথ্য দেখাবো যেখানে দেখা যাবে জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার গড়, ফেব্রুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার গড়, মার্চের সর্বোচ্চ তাপমাত্রার গড়, এভাবে করে সারা বছরের সর্বোচ্চ তাপমাত্রার গড় দেখা যাবে আমার সেই একটা তথ্য। এটাই হচ্ছে পরিসংখ্যান। তো আমরা ওই পরিসংখ্যান থেকে এই তথ্যটা পেলাম। এই যে এখানের যে ওই পরিসংখ্যানে বলা ছিল আগস্ট মাসের সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য মাসের এখন আমাদের কথা চলে আসলো, অন্যান্য মাস। আচ্ছা, গড় 32 ডিগ্রি সেলসিয়াস যে বের হলো, এখানে একটা কথা বলি, গড় 32 ডিগ্রি সেলসিয়াস কেন বের হলো? এই যে 32 ডিগ্রি সেলসিয়াস বের হলো গড়, তার মানে বুঝতে হবে আগস্ট মাসের যে তাপমাত্রাগুলো ছিল এগুলো প্রায় প্রতিটাই, অধিকাংশগুলোই 32-এর আশেপাশেই ছিল, 32 ডিগ্রির আশেপাশেই ছিল। কখনো 29, কখনো 30, কখনো 35, কখনো 38, কখনো 27, কখনো 28, কখনো 32, আবার 32, আবার 33। 32 ডিগ্রির আশেপাশেই বেশি ছিল। জিনিসটা এমন না যে গড় বের হয়েছে 32 আর অন্যান্য দিনগুলো তাপমাত্রা দেখা গেছে কখনো 12, কখনো 13, কখনো 18, এরকম না। এরকম হলে তো গড় 32 বের হইতে পারে না। গড় বের হয় ওই সংখ্যাটাই যেটা কিনা অন্য সংখ্যাগুলোর খুব কাছাকাছি হয়, অন্য সবগুলো সংখ্যার খুব কাছাকাছি হয়। ফলাফল বের করে দেখবেন, অন্যান্য অঙ্কগুলো তো আপনারা দেখতে পাইছেন। তাহলে গড় যদি 32 ডিগ্রি সেলসিয়াস হয়, তার মানে বুঝে ফেলতে হবে অন্যান্য যেই সংখ্যাগুলো তারা সবাই মোটামুটি 32-এর কাছাকাছি আছে, হয়তোবা অল্প একটু কম, হয়তোবা অল্প একটু বেশি, কিন্তু 32-এর কাছাকাছি সবগুলো সংখ্যা আছে। ঠিক আছে? তো তারা আমাদেরকে যেটা বললো আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে আগস্ট মাসের যে 31 দিনের তাপমাত্রাটা অধিকাংশগুলোই 32-এর আশেপাশে ছিল, অধিকাংশ দিনগুলোই 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। 32 ডিগ্রি সেলসিয়াসও হয়তোবা একাধিকবার ছিল, হয়তোবা আগস্ট মাসের 31 দিনের মধ্যে 10 দিনই 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, বাকি দিনগুলো কম বেশি, হয়তোবা 12 দিন 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, বাকিগুলো কম বেশি, এরকমটা হতে পারে। কারণ গড় বের হয়েছে 32, তার মানে ওখানের তাপমাত্রাগুলো সব অধিকাংশগুলোই 32-এর আশেপাশেই ছিল, একাধিক দিন 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, এমনটা হতেই পারে। আমাদের পরিসংখ্যানে কিন্তু অন্য কোনো মাসের কথা বলা হয় নাই যেখানে সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে মোটামুটি ঠান্ডা থাকে আমাদের দেশে, তো তাপমাত্রা কম থাকার কথা, কিন্তু আমি ওটা এখন এখানে আনতেছি না। পরিসংখ্যানে অন্য কোনো মাসের সর্বোচ্চ তাপমাত্রার গড়ের কথা উল্লেখ করা হয় নাই। যদি অন্য কোনো মাসের সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস হইতো, তাহলে সেই কথাটাও তারা এখানে বলে দিত যে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাসের সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। তারা আর কোনো মাসের কথা এখানে উল্লেখ করে নাই, তারা শুধুমাত্র আগস্ট মাসের কথাটা বলছে 32 ডিগ্রি। তার মানে সারা বছরের যে 12 মাস, এই 12 মাসের সর্বোচ্চ তাপমাত্রার গড়
আগস্ট মাসে 32 ডিগ্রি, অন্যান্য মাসে অন্যান্য ডিগ্রি, তাই না? জানুয়ারিতে হয়তো বা 21 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার গড়, ফেব্রুয়ারিতে হয়তো বা 19 ডিগ্রি, মার্চে হয়তো বা একটু বাড়া শুরু হয়েছে 22 ডিগ্রি, এপ্রিলে হয়তো বা একটু বাড়ছে 25, এভাবে করে 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 আগস্ট মাসে 32। অর্থাৎ এই যে আগস্ট মাসের যে সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস, এটার সাথে আর কারো মিলে নাই। মিললে তারা বলে দিত, পরিসংখ্যান পরিসংখ্যান বলে দিত অন্যান্য মাসের খবর, কিন্তু তারা বলেননি। তাহলে এই 32 ডিগ্রি সেলসিয়াস আর কারোর সাথে মিলে নাই। তো আমাদেরকে তারা বললো সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে, এমন দিনের সংখ্যা, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি হবে। আগস্ট মাসে যে সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস বের হয়েছে, আশা করা যায় যে আগস্ট মাসের 31 দিনের মধ্যে অধিকাংশ দিন 32 ডিগ্রি সেলসিয়াস করেই ছিল। প্রতিদিন না, অধিকাংশ দিনই হয়তো বা 32 ডিগ্রি সেলসিয়াস করেছিল। কখনো 30, 32, 32, 32, কখনো আবার 34, কখনো 37, কখনো 28, 27, 25, কখনো আবার 32, 32। তো আগস্ট মাসের 31 দিনের মধ্যে 32 ডিগ্রি সেলসিয়াসই অধিকাংশ দিন ছিল, এটা আশা করা যায়, যেহেতু গড় 32 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অন্যান্য মাসে যেই সর্বোচ্চ তাপমাত্রাগুলোর গড়, যেমন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি জানুয়ারির, আমি এটা নিয়ে কথা বলতেছি এই কারণে যে আমি এটা পুরো ব্যাখ্যাটা দিতে চাই, আপনাদেরকে পুরো ধারণাটা ক্লিয়ার করতে চাই। জানুয়ারি মাসের সর্বোচ্চ তাপমাত্রার গড় যদি 27 ডিগ্রি হয়, আমি এমনি শুধু বলার জন্য বললাম, যদি 27 ডিগ্রি হয় তাহলে বুঝতে হবে জানুয়ারির যে 31টা দিন, এই 31 দিনের মধ্যে প্রায় অধিকাংশ দিনগুলোই 27 ডিগ্রির মতো ছিল বা 27 ডিগ্রির কাছাকাছি ছিল, এই জন্যই গড় 27 বেরোইছে। ফেব্রুয়ারিতে যদি সারা মাসের সর্বোচ্চ তাপমাত্রার গড় 23 ডিগ্রি হয় তাহলে বুঝতে হবে ফেব্রুয়ারির অধিকাংশ দিনই 23 ডিগ্রির মতো ছিল। অন্যান্য দিন হয়তো বা একটু কম, কখনো 21, কখনো 20, কখনো 24, অধিকাংশ দিনগুলো 23 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো লাস্টে তা গিয়ে ফলাফল 23 ডিগ্রি বেরোইছে এরকম। তো এইভাবে করে 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 আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আগস্ট মাসের যে 31 দিন, ওখানে অধিকাংশ দিনগুলো 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, বাকিগুলো একটু কম বেশি, এই জন্যই গড় 32 ডিগ্রি সেলসিয়াস বের হয়েছে। তাহলে আমরা দেখতেছি, দেখেন তাহলে জানুয়ারি মাসে যদি সর্বোচ্চ তাপমাত্রার গড় 27 ডিগ্রি বের হয়, তাহলে ওখানের মধ্যে 32 ডিগ্রি সেলসিয়াস খুব একটা বেশি ছিল না। কারণ জানুয়ারি মাসে যদি 32 ডিগ্রি সেলসিয়াসের দিনের সংখ্যা বেশি হয় তাহলে গড় 27 হইতো না, আরও বেশি হইতো। ফেব্রুয়ারি মাসে যে 23 ডিগ্রি, তার মানে অধিকাংশ দিনগুলো 23 ডিগ্রির আশেপাশে ছিল। যদি অধিকাংশ দিন 32 ডিগ্রির আশেপাশে থাকতো তাহলে তো গড় 23 হইতো না, 32 হয়ে যেত। এইভাবে করে করে আগস্ট মাসে 32 ডিগ্রি মানে অধিকাংশ দিনগুলো 32 ডিগ্রি। যদি অধিকাংশ দিনগুলো অন্যান্য ডিগ্রি হইতো তাহলে 32 হইতো না। কথাটা খেয়াল করেন, এখনই কিন্তু ফলাফলটা বেরোবে। আমাদেরকে তারা বলতেছে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল এমন দিনের সংখ্যা, যদি আগস্ট মাসের 31 দিনের মধ্যে 15 দিনই 32 ডিগ্রি সেলসিয়াস ছিল এমন, আমি এটা শুধু কথার খাতিরে বলতেছি, তাহলে অধিকাংশ দিন 32 ডিগ্রি সেলসিয়াস ছিল। অন্যান্য মাসগুলোতে ধরেন জানুয়ারি মাসে অধিকাংশ দিন 27 ডিগ্রি ছিল, এই জন্য গড় 27। ফেব্রুয়ারি মাসে অধিকাংশ দিন 23 ডিগ্রি ছিল, এই জন্য গড় 23 ডিগ্রি। অর্থাৎ গড় যেই বিষয়গুলো বুঝতে হবে, ওই সংখ্যাটার আশেপাশেই ওই মাসের তাপমাত্রাটা ঘোরাফেরা করছে। তাহলে আগস্ট মাসে যেহেতু 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে আগস্ট মাসেই 32 ডিগ্রিটা একটু বেশিই ছিল। আগস্ট মাসে 31 দিন, 31 দিনের মধ্যে অধিকাংশ দিনই 32 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা ছিল, বিদায় ফলাফল 32 ডিগ্রি বের হয়েছে। আর অন্যান্য মাসে অধিকাংশ দিন 32 ডিগ্রি ছিল না, বিদায় গড়ও 32 করে বের হয় নাই। আশা করি আমি কথাটা কিছুটা হইলেও, পুরোপুরি ক্লিয়ার করতে না পারলেও কিছুটা হইলেও আমি বুঝাইতে পারছি। জানুয়ারির 31 দিনের মধ্যে অধিকাংশ দিন যদি তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থাকতো তাহলে জানুয়ারির গড়টা কিন্তু 32-এর আশেপাশেই বের হয়ে যাইতো না, বের তো হয়েছে 27 অথবা 25। ফেব্রুয়ারির অধিকাংশ দিন যদি 32 ডিগ্রি সেলসিয়াস থাকতো তাহলে কিন্তু গড় 32 ডিগ্রি সেলসিয়াসের মতোই বের হইতো, ফলাফল 23 ডিগ্রি বের হয়েছে। আগস্ট মাসে 32 ডিগ্রি কেন বের হলো? অধিকাংশ দিন 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, বাকি দিনগুলো 32-এর কাছাকাছি ছিল, গড় 32 ডিগ্রি বের হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি অন্যান্য মাসের যে দিনগুলো, যে তাপমাত্রাগুলো ছিল তার তুলনায় আগস্ট মাসে 32 ডিগ্রি বেশিই ছিল। আগস্ট মাসে 32 ডিগ্রি থাকার যে দিন এটা বেশি ছিল। আগস্ট মাস কয় দিন? 31 দিন। বলা যায় যে এই 31 দিনের
অধিকাংশ দিনগুলো 32°C ছিল। জানুয়ারি মাসে 32°C কোনো দিন হয় নাই এমনটা হইতে পারে না, হতে পারে জানুয়ারির 2-3 দিন হয়তো বা 32°C হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে 3-4 দিন 32°C হয়েছে, আগস্ট মাসের সবচেয়ে বেশি হয়েছে হয়তো বা 15 দিন অথবা 20 দিন, অর্থাৎ অন্যান্য দিনেও 32° হয়েছে, আমরা অস্বীকার করতেছি না, কিন্তু আগস্ট মাসের সবচেয়ে বেশি হয়েছে 32°C তাপমাত্রা। এই কারণে গড় 32° বের হয়েছে। অন্যান্য দিন 32°C অত বেশি হয় নাই, বিধায় গড়ও 32°C বের হয় নাই। কথাটা এটাই বুঝাইতে চাইছে, সর্বোচ্চ তাপমাত্রা 32°C ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা, মানে 32°, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। মানে অন্যান্য মাসে যে 32°C করে ছিল তাদের তুলনায় আগস্ট মাসে 32°C বেশি ছিল। জানুয়ারিতেও কোনো কোনো দিন 32° হয়েছে, ফেব্রুয়ারিতেও কোনো কোনো দিন 32° হয়েছে, ডিসেম্বর মাসেও কোনো কোনো দিন 32° হয়েছে, কিন্তু অন্যান্য মাসে 32° যে কয় দিন করে হয়েছে আগস্ট মাসে 32°C তার চাইতে অনেক বেশি পরিমাণে হয়েছে, কারণ গড় 32°C। অর্থাৎ অন্যান্য মাসে 32°C যে কয়েকদিন হয়েছে আগস্ট মাসে 32°C তার চাইতে অনেক বেশি দিন হয়েছে। এটাই আমাদের খ নাম্বার। তাহলে এই তথ্যটা সঠিক, কারণ ওই তথ্যের সাথে যদি আমরা মিলাই, তুলনা করি, পরিসংখ্যান শব্দটা যদি আমরা নেই, সব কিছু আলোচনা করে দেখা যায় খ নাম্বারটাই সঠিক হয়। সর্বোচ্চ তাপমাত্রা 32°C ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। জানুয়ারি মাসে হয়তোবা 32°। দেখেন আমি লাস্ট অল্প একটু কথা বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এভাবে করে 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 আগস্ট, তারপরে হচ্ছে লিগা নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই যে লিখলাম, মনে করেন 32°C জানুয়ারি মাসে ছিল 3 দিন, আমি এমনি শুধু বোঝানোর জন্য বলতেছি। ফেব্রুয়ারি মাসে 32°C হয়েছে এমন দিন হচ্ছে 2 দিন, মার্চ মাসে 32°C হয়েছে এমন দিনের সংখ্যা 5 দিন, একটু গরম বাড়তেছে, এভাবে করে 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 আগস্ট মাসে 32°C ছিল 18 দিন। এমনি আমরা কিন্তু জানি না কিছু, আমরা ওই গড়ের হিসাবে বলতেছি। আগস্ট মাসে হয়তোবা ছিল 18 দিন, নভেম্বরের মাসে ছিল হয়তোবা 11 দিন, ডিসেম্বর মাসে ছিল হয়তোবা 9 দিন, ওই যে শীতের কাছাকাছি চলে যাচ্ছে, এভাবে করে। তাহলে তারা এটা বুঝাইছে যে 32°C সর্বোচ্চ তাপমাত্রা 32°C অন্যান্য মাসে যে কয়দিন করে ছিল আগস্ট মাসে তার চাইতে সবচেয়ে বেশি ছিল। অন্যান্য দিনের মাসের তুলনায় আগস্ট মাসেই 32°C বেশি দিন ছিল। আশা করি বুঝাইতে পারলাম, জানি না কতটুকু বলতে পারলাম বিষয়টা। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা 32°C ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। এই তথ্যটা সঠিক। তাইলে এগুলো তো সব আমরা রাফ করলাম, এগুলো সব আমাদের রাফ, এগুলো আমাদের অঙ্কের অংশ না। এখানের মধ্যে আমরা সমাধান কথাটা লিখে দিব। সমাধান আমাদেরকে কিন্তু তারা জিজ্ঞাসা করছে, সেক্ষেত্রে ওই যে ওই তথ্য অনুযায়ী নিচের কোন তথ্যটি সত্য হবে, শুধু সত্য তথ্যটা জানতে চায়, কোনগুলো মিথ্যা এগুলো তারা জানতেও চায় না, শুধু সত্যটা জানতে চাইছে। আমরা দেখলাম খ হচ্ছে সত্য, আমরা সমাধানে লিখব খ নং তথ্যটি সত্য। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। অর্থাৎ কোনটা কোনটা মিথ্যা এটাও বলা লাগবে না, কারণ তারা স্পষ্ট করে জানতে চাইছে নিচের কোন তথ্যটি সত্য হবে। আমরা বলবো খ নং তথ্যটি সত্য হবে, এটি আমাদের উত্তর। এগুলো না, এগুলো শুধু ওই যে প্রশ্ন, এই তথ্যগুলো বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। তাহলে খ নাম্বার তথ্যটা সঠিক। আর এই অঙ্কের মাধ্যমে আমাদের আজকের পর্বটি শেষ হচ্ছে। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।